সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে আমরা সকালবেলাতেই বেরিয়ে পড়েছিলাম শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরে ক্যানিংয়ে। ক্যানিংয়ে নেমেই আমাদের রিসিভ করা হলো সবিতা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের গাড়ির পক্ষ থেকে এবং আমাদেরকে পৌঁছে দেওয়া হলো গদখালি লঞ্চ ঘাটে। সেখান থেকে আমরা বোটে উঠে পাড়ি দিলাম সুন্দরবনের উদ্দেশ্যে। প্রথম স্পট ছিল আমাদের গোসাবা আইল্যান্ড। এই গোসাবা আইল্যান্ডের মধ্যে হ্যামিল্টন সাহেবের বাংলো এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো বা বেকন বাংলো নামে যে বাংলোটি রয়েছে, এই দুটো আমরা পায়ে হেঁটেই পরিদর্শন করলাম। তারপর আবার বোটে ফিরে এসে জঙ্গলের পথে এগিয়ে গেলাম। তারপর আমরা পৌঁছালাম ঝড়খালি। ঝড়খালি হচ্ছে টাইগার রেস্কিউ সেন্টার, যেখানটা আমরা দেখে এসে আবার বোটে উঠলাম এবং পঞ্চমুখানি হয়ে আমরা পাখিরালয়ে এসে পৌঁছলাম, যেখানে আমাদের হোটেল ছিল আর.কে রিসর্ট। বেকন বাংলো দেখার পর আমরা আবার বোটে ফিরে এসে বিদ্যাধরী নদীর ওপর দিয়ে প্রকৃতির শোভা উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম। সঙ্গে তো চা, কফি, আমুদি মাছ ভাজা রয়েছে। বিভিন্ন খাবার খেতে খেতে আমরা জঙ্গলের শোভা উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম। আমাদের রান্নাঘর, এই যে আমাদের কাকা রান্না করেছে। কাকা, আজকে কি কি মেনু হয়েছে? আজকের মেনু আছে আঙুলে মাছ ভাজা আছে, আচ্ছা আর আলু আলু ভাজা হবে, ডাল হবে, আচ্ছা চিংড়ির মালাইকারি, আচ্ছা আচ্ছা, বাহ, মটন, মটর, আচ্ছা, আর টমেটোর চাটনি আছে, টমেটো চাটনি, আর পাঁপড় ভাজা। এই যে টমেটোর চাটনি, আচ্ছা আচ্ছা, টমেটোর চাটনি আর পাঁপড় ভাজা। পাঁপড় ভাজা। আচ্ছা, আমাদের ফার্স্ট দিনে আমাদের লাঞ্চ হচ্ছে। লাঞ্চে আমরা জেনে নেবো গেস্টদের থেকে যে কেমন লাগছে। স্যার, না, খাওয়ার কেমন টেস্ট ঠিক আছে, নিঃসন্দেহে খাওয়ার টেস্ট ভালো, তো ওদিক দিয়ে নিঃসন্দেহে খুবই ভালো। আজকে ফার্স্ট দিনের মেনু কি ছিল? সকালবেলা এসে আমরা লুচি খেলাম, ঘুগনি খেলাম, নিঃসন্দেহে ভালো, তার সঙ্গে মিষ্টিও ছিল। তারপরে আসলো ওয়েলকাম ড্রিঙ্ক, যেটা ছিল সেটা ব্রেকফাস্টের পরে দিয়েছিল, সেটাও ভালো ছিল। তো মোটামুটি খাওয়ার দিক দিয়ে কোনো লাঞ্চের মেনু কি ছিল? লাঞ্চের মেনু মেনু ডাল ছিল, আলু ভাজি ছিল, তারপরে চিংড়ি মাছের কালি মানে বাগদার কালিয়া ছিল, তো তারপরে মটন, গলদার মালাইকারি ছিল যেটা, তারপরে মটন যেটা খাওয়া এখনো চলছে, তারপরে চাটনিটা দিয়ে গেল, গিয়ে তারপরে বলবো চাটনিটা কেমন লাগলো। আচ্ছা, আর ঘুরে কেমন আনন্দ পাচ্ছেন? যে মেন হচ্ছে ঘোরা, এখনো কোনো স্পট আপনারা ঢুকতে পারেননি? না, একটা
দেখলাম সবে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো, তো তেমন কিছু না, শুধু ফুলের গাছগুলো দেখলাম ভালো। নেক্সট আমাদের বললো ঝড়খালি, আমরা অন দা ওয়েতে আছি ঝড়খালির পথে, দেখা যাক কি দেখতে পাই। কি দেখি। ঠিক আছে আচ্ছা, আজ সবিতা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ফার্স্ট দিন সুন্দরবনের যাত্রার। আমরা এখন ঝড়খালির উদ্দেশ্যে বেরিয়েছি। অন দা ওয়েতে আমরা লাঞ্চ করে নিচ্ছি। আমরা গেস্টের কাছে একটু জেনে নেবো যে কেমন লেগেছে। কেমন লেগেছে রান্নাবান্না? রান্নাবান্না অসাধারণ। অসাধারণ। অসাধারণ, হ্যাঁ। আচ্ছা, খুব আজকে ভালো হয়েছে। আজকে মেনুতে কি কি ছিল? মেনুতে ছিল ডাল, ভাজা, তারপরে মালাই চিংড়ি, মটন, চাটনি। খুব সুন্দর হয়েছে। রান্নাবান্না ভালো হয়েছে? খুব ভালো হয়েছে। সাফিসিয়েন্ট ছিল? হ্যাঁ, হ্যাঁ, পাঁপড় ছিল পাকে। ওই যে বেরোবে তার জন্য। বাবাই কেমন হয়েছে? প্রত্যেকটা রান্না ডালটাও খুব ভালো, খুব সুন্দর হয়েছে। ভাজাও ভালো হয়েছে, ভাত ভালো, ডাল, মালাইকারি অসাধারণ টেস্ট হয়েছে। আর মাটন তো লাজবাব, কোনো কথা হবে না। আর যারা পরিবেশন করছিলেন, মানে এক কথায় বলা যায় যে ভোজবাড়ির মতো খাওয়া দাওয়া, মানে ট্যুরের খাওয়া দাওয়া মনে হচ্ছে না। প্রত্যেকটা জিনিস সাফিসিয়েন্ট, এবং প্রত্যেকে যারা রিপ্লাই দিচ্ছেন, মানে খুব খুব খুশি আমরা। থ্যাংক ইউ। আমরা আশা করব আবার আসলে আমাদের সাথে আসবেন। অবশ্যই অবশ্যই। খুব সুন্দর, খুব ভালো। কি কি খেয়েছো আজকে? পুরো এরকম খাওয়া দাওয়া হয় না, যা হয় লিমিটেড হয়, কিন্তু এখানে আনলিমিটেড সব কিছু। ডালটা খুব ভালো লেগেছে, আলু ভাজাটা পুরো একদম ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন করেছিল, সেটাও ভালো লেগেছে। বাচ্চাদের জন্য খুব ভালো ছিল আইটেম, ঝাল ছাড়া। আর গলদা চিংড়ির সাইজও সেরকম, মালাই চিংড়ি দারুণ হয়েছে, মাটনও দারুণ হয়েছে, সাথে চাটনি পাঁপড় তো ছিলই। আবার যদি আমি নেক্সট টাইম কখনো আসি, আমি অবশ্যই সবিতা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে অবশ্যই। থ্যাংক ইউ, আশা রাখবো। আমরা এখন আছি ঝড়খালিতে। এই ঝড়খালির জেটি ঘাটে আজ মিডিয়াম ভিড়। আজকে ঝড়খালি থেকে আমরা ঝড়খালি থেকে বাঘ দেখে ফিরছি। আর এই যে আমাদের অবস্থা দেখুন, ও ফুল এনজয়। কালকে আমার সকাল সকাল বেরোনো পুরীর ডাবরি মরিচাবির উদ্দেশ্যে। দেখুন বোটের আজ প্রথম দিন আমাদের ডিনার হচ্ছে হোটেলের মধ্যে। এই যে থ্যাংক ইউ। আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। আজকে যাত্রা আমাদের দ্বিতীয় দিন। আমরা পুরীর ডাবরির উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। সকালবেলায় সকলে চা এবং হেল ড্রিঙ্কস নিয়ে বসে গেছে। এই যে সামনে আমাদের লাকি দিদি। ভেরি গুড মর্নিং। আজকে আমাদের দ্বিতীয় দিন। আমাদের আজ গন্তব্যস্থল হচ্ছে পুরীর ডাবরি। আমরা বেরিয়েছি সকাল 6:30টার সময়। আমরা রাস্তায় যেতে যেতে এখন আমরা ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। জেনে নেব সবাই থেকে ব্রেকফাস্ট কেমন লাগছে। ম্যাডাম, আপনি যে সবিতা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে এসেছেন, তা এখানে আপনার খাওয়া দাওয়া কেমন? ভালো লাগছে। আজকে আপনার ব্রেকফাস্টে কি কি আছে? আলুর দম, লুচি আর মিষ্টি। আচ্ছা আচ্ছা, ভালো লেগেছে। হ্যাঁ, খুবই ভালো। ম্যাডাম, আপনার কেমন লাগছে? আমার খুব সুন্দর লেগেছে, আর এত সুন্দর একটা মনোরম পরিবেশ। আর আমার তো যেতে ইচ্ছা করছে না, আমি বলছিলাম যে আমার যেতে ইচ্ছে করছে না, আর একটা দিন থেকে গেলে ভালো। এখানকার ব্যবহার খুব ভালো, এখানকার সবাই খুবই আপন। ঠিক আছে, স্যার আপনার? আমি তো অলরেডি বাঘ দেখছি আর গরম গরম লুচি খাচ্ছি, অসাধারণ ফিল। ঠিক আছে, আজকে যে কড়াইশুটির কচুরি, এটা কত নম্বর? অলরেডি আমি 5টা খাচ্ছি, এর 6টা হয়তো আশা করি হচ্ছে, মানে অটোমেটিক খেয়ে যাচ্ছি আর বাঘ দেখছি। তরকারিটা এত ঠিক আছে, সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে। উনি খুব কি সুন্দর, দেখে খুব এসেছেন? সুন্দর। উনি নিচে কি রান্না করে কি দেখে এসেছে যে তরকারিটা কেমন হয়েছে, আমাকে এসে গল্প করছিল। খুব সুন্দর, খুব সুন্দর।
সুন্দর হয়েছে। ভালো লাগছে স্যার আপনার? থ্যাংক ইউ। এই যে স্যারের কাছে ফোনটা আছে নিয়ে আসুন তো। আমরা একটা হরিণ পেয়েছি আজকে। যেমন এই নেট ফেন্সিং লাগানো হয়েছে তেমনি পুকুর কাটা হয়েছে। পুকুরের তাহলে পুকুর শুধু কাটলে হবে না, এটা তো জোয়ারের জল উঠবে, আপনার ল্যান্ডের উপরে 4-5 ফিট করে জল চলে যাবে, তাহলে ওই জল তো পুকুরের মধ্যে ঢুকে গেলে সেই তো একই জিনিস নদী হয়ে গেল। তাই জন্য বাঁধটাকে বেশি করে উঁচু করা, যাতে জোয়ারের জল অর্থাৎ এটা তো আপনার বঙ্গোপসাগরের জল, নদীর জল সম্পূর্ণ নোনা লবণাক্ত জল, এইটা ওর ভিতরে না ঢুকতে পারবে না। বর্ষার যে জল সেটাই ওর ভিতরে থাকবে, তো সেই জল মিষ্টি জল। তো ওরা যখন জেনে যাবে যে ওখানেই মিষ্টি জল আছে, তো দিনের যে কোনো সময় যেখানেই ঘুরুক ওই পুকুরগুলোতে বাঘ বা হরিণ তারা কিন্তু জল খেতে আসবে। তো অনেক সময় মিষ্টি জলের সন্ধানেও কিন্তু লোকালিটিতে চলে যেতে পারে। আবার বাঘিনীর যখন বাচ্চা প্রসব করে, অর্থাৎ মা বাঘ যখন বাচ্চা দেওয়ার সময় হয়, তখন ও পুরুষ বাঘের থেকে দূরে চলে যায়, হয় ও খুব গভীর জঙ্গলে চলে যায়, নয়তো নতুন জায়গার খোঁজে লোকালিটিতে চলে আসে, বিশেষত শীতের সময়। তো আপনার গ্রামে তখন ধান ক্ষেত থাকে, ওর ভেতরে ঢুকে বাচ্চা প্রসব করার জন্য এরকম হয়েছে, বাঘ চলে এসেছে, পরে বাচ্চা পাওয়া গেছে। মানে পুরুষ বাঘ যদি বাঘিনীর বাচ্চাটাকে দেখে তাহলে কিন্তু মেরে ফেলবে বা খেয়ে ফেলবে। ও ভাবে, পুরুষ বাঘ ভাবে যে আর একটা বাঘ ওখানে তৈরি হলে আর একটা রাজা তৈরি হয়ে যাবে, আমার রাজত্ব চলে যাবে। এইটা মা মারে না, পুরুষ বাঘ ছোট অবস্থাতেই বাচ্চা দেখলে, ওই সময় বাঘিনী বাচ্চা প্রোটেকশনের জন্য ভীষণ রকমের অ্যাগ্রেসিভ থাকে, হিংস্র থাকে। এইবার বাচ্চা যখন ওর জন্ম হয়ে যাবে, ধরুন লোকালিটির কথা এবার ছেড়ে দেন, এই কারণে লোকালিটিতে যায়। এইবার যখন জঙ্গলের ভেতরে চলে যায় যেখানে অন্য বাঘের আনাগোনা নেই, এবার বাচ্চা প্রসব হয়ে গেল, হওয়ার পরে ওকে তো নিজেকে শিকার করে খেতে হবে বাঘিনীকে। তো সেই সময় যখন যদি বাচ্চা নিয়ে শিকারে যায় তাহলে কিন্তু ও আর শিকার ধরতে পারবে না, তাই জন্য বাচ্চাগুলোকে লুকিয়ে রেখে যায়। এবার কোথায় লুকিয়ে রেখে যাবে, যদি না থাকে তখন অন্য বাঘ তো মেরে ফেলতে পারে। দেখবেন গর্জন গাছ দেখাবো জঙ্গলের ভেতরে, আরো ঢুকি আমরা ক্যানেলের ভেতরে, যা ঠেসমূল নেমেছে, যেটা আমরা গর্জন গাছ বলি, ওই সাপোর্টিং যে রুটস অর্থাৎ ঠেসমূল, ওইটাকে ও প্রাকৃতিক খাঁচা হিসেবে ব্যবহার করে, ওর ভেতরে ও লুকিয়ে রেখে যায়। ওর ভেতরে যখন লুকিয়ে রেখে যায়, অন্য বাঘ যখন বাঘিনী যখন থাকছে না, শিকারের সন্ধানে বার হচ্ছে, ওই এরিয়াতে যদি অন্য বাঘ চলে আসে ওদেরকে দেখতে পাবে না বা বার করতে পারবে না। ওর মা যখন শিকার নিয়ে এসে ওদেরকে ডাকবে বা বার করবে তবেই কিন্তু বের হবে। এবার মানুষ যারা জঙ্গলে মাছ ধরছে বা মধু সংগ্রহ করতে যাচ্ছে, তারা ধরুন ল্যান্ডে উঠছে মধু সংগ্রহ করতে বা কাঁকড়া সংগ্রহ করতে, মানুষ কিন্তু জানছে না যে কোথায় বাঘের বাচ্চা লুকানো আছে, আর বাঘিনী ভাবছে আমার বাচ্চার ক্ষতি করতে আসছে, এই ভেবেও কিন্তু অনেক সময় মানুষের উপরে বাঘ অ্যাটাক করে দেয়। আসলে সুন্দরবনের বাঘ কিন্তু ম্যান ইটার নয়। সুন্দরবনের বাঘ আসলে ম্যান ইটার নয়, সুন্দরবনের বাঘ মানুষকে দেখে ভয়ই করে। এবার আপনারা বলতে পারেন তাহলে মানুষের উপরে অ্যাটাক করে কেন? সব বাঘ মানুষের উপরে অ্যাটাক করে না। যা বাঘ আছে তার ভেতরে মাত্র 5% বাঘ বিভিন্ন কারণে তারা মানুষের উপর অ্যাটাক করে। কি কারণে? একটা তো বললাম এই বাচ্চা প্রোটেকশনের জন্য অ্যাটাক করে দিতে পারে, ও নিজের আত্মরক্ষার জন্য বা ভয় পেয়ে অনেক সময় অ্যাটাক করে দিতে পারে। আর কিছু বাঘ আছে যারা বয়স হয়ে গেছে, যারা আর ওর যে এখানে খাদ্য হরিণ বা বুড়ো শুয়োরের সঙ্গে আর পেরে ওঠে না, তাদের কাছে সহজ শিকার হয় মানুষ। কিন্তু আমাদের এই সমস্ত যখন জঙ্গলের ভেতরে মানুষের উপর অ্যাটাক হয়েছে, তারপরে যখন ওরা লোকালিটিতে ধরুন একটা নৌকাতে আপনার 3 জন আছে, তো একজনকে অ্যাটাক করেছে মানে ওকে তুলে নিয়ে গেছে, সে তো মারা গেছে। বাকি যে 2 জন থাকছে কি 3 জন থাকছে, তারা যদি সেই রকম পজিশন পায় বা সাহসে পেরে ওঠে, ওই বডি রিকভারি করে ওর সঙ্গে সাথেই। যদি না পারে তো বাকি যে 2 জন ছিল তারা লোকালিটিতে গিয়ে খবর দেবে। লোকালিটিতে গেলে খবর দিলে লোকাল থেকে একটা টিম বানানো হবে, ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করা হবে, তাদের ভেতর থেকে একজনকে নিয়ে যাওয়া হবে।
সে গিয়ে ওখানে ওই জায়গাটাকে দেখাবে, তুলেছিল, তা নাহলে তো বোঝা যাবে না। তো সেইটা করতে ধরুন আপনার 8 ঘন্টা 9 ঘন্টা টাইম লেগে গেছে। তারপরে ওখানে গিয়ে খোঁজাখুঁজি করলে, কারণ যে বডিটাকে টেনে নিয়ে গেছে, তার রক্ত পড়ে থাকে, তার ছেঁড়া জামা প্যান্ট পরে থাকে, তো এইটা থেকে কিন্তু তার বডিটাকে উদ্ধার করা যায়। এইটা করতে 7-8 ঘন্টা 9 ঘন্টা টাইম লাগে। তো একটা বাঘ একটানা আপনার 30 কেজির কাছাকাছি মাংস খেতে পারে, 30 থেকে 35 কেজি। তো একটা মানুষের গড় ওয়েট কত? 60 থেকে 65 কেজি। এই 60 থেকে 65, তাহলে ওই মানুষটা 8-9 ঘন্টার ভেতরে তার অর্ধেকটা তো খেয়ে ফেলতে পারতো। কিন্তু এই যখন 8-9 ঘন্টা পরে উদ্ধার হয়েছে, দেখা যাচ্ছে তার কোনো বডি ওইভাবেই পড়ে আছে, কিছুই করেনি, জাস্ট মেরে রেখে দিয়েছে। কিছু বডি হয়তো পেটের দিকে নরম মাংস, বা পায়ের পেশির নরম মাংস, বা পেছনের নরম মাংস, দেখো অল্প একটু মাংস খেয়ে ফেলে রেখে। তার মানে কি মানুষের মাংস পছন্দ করে। সবসময় যে মানুষকে খাওয়ার জন্য মারে, এটা কিন্তু আমরা এটা থেকেই বুঝতে পারি। তো এইটা কিন্তু আপনার পুরোপুরি জঙ্গল এরিয়া, আমাদের সাথে কথা বলতে হবে, কিন্তু এদিকটাতে লক্ষ্য রাখতে হবে। দেখুন জঙ্গলের ভেতরটা এখনো অন্ধকার, ভেতরে 2 ফিট 3 ফিট ভেতরে কি আছে দেখা যাচ্ছে না। তাহলে একেবারে যদি বাইরে না বেরিয়ে আসে, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো না। আসলে আমরা সবাই সুন্দরবনে একটা বাসনা নিয়ে আসি বাঘ দেখবো, আসলে সুন্দরবনে বাঘ দেখা যায় না। সুন্দরবনে যদি কেউ ভাবে যে আমি বাঘ দেখতে যাচ্ছি, বা কেউ যদি আপনাকে বলে বাঘ দেখাতে নিয়ে যাচ্ছি, সে মিথ্যা কথা বলছে। আপনারা হয়তো 3 দিনের ট্যুরে এসেছেন, 1 দিন কি 2 দিন জঙ্গলে ঘুরবেন, আর আমরা সারা বছর 250 দিন 300 দিনের উপরে জঙ্গলে যাচ্ছি। আমরাই হয়তো সারা বছর 2-3 বার বাঘ দেখি, কিন্তু বাঘ কিন্তু আমাদেরকে দেখছে। এই যে আমরা যাচ্ছি মোটামুটি 2 ঘন্টা 2.5 ঘন্টা জার্নি করে, ও কিন্তু আমাদেরকে দেখছে। সুন্দরবনের 2টো কারণ আছে বাঘ দেখা যায়, তা নাহলে বাঘ মোটেই দেখা যেত না। তবে বাঘ দেখছে প্রত্যেকদিন। ধরো এই যে 120 খানা বোট আমরা বললাম পারমিশন হয়, তার ভেতরে হয়তো 2 খানা 3 খানা বা 5 খানা বোট বাঘ দেখছে, বাকি বোট পাচ্ছে না। কিভাবে তারা দেখছে, এটাই হচ্ছে প্রশ্ন। ওই যেটা আমি বললাম এরিয়া মার্কিং করছে, তাই জন্য, বা ওর এরিয়া রাউন্ড করছে, তখন কিন্তু যদি কোনোভাবে সাইডে চলে আসে, আর সেই সময় যদি আমরা কোনো বোট সেখানে উপস্থিত থাকি, তাহলে দেখতে পারি। আর কি হয়, ও নদী ক্রস করে বা খাঁড়ি ক্রস করে। একটা বাঘ একটানা 7 থেকে 8 কিলোমিটার সাঁতার কাটতে পারে। এখানে যেহেতু নদী খাঁড়ি দিয়ে ঘেরা, প্রত্যেক দিন ওকে কয়েক কিলোমিটার জঙ্গল সাঁতার কাটতে হয়, সেটা খাদ্যের সন্ধানে বা এরিয়া রক্ষা করার জন্য কিন্তু করতে হয়। এমন হয় না যে ও আসলো আর জলে নেমে পড়লো আর আমরা দেখে নিলাম। ও কিন্তু যদি নদীটাকে ক্রস করবে ভাবে, তো ভেতর থেকে ও লক্ষ্য করবে যে আশেপাশে কোনো নৌকা বা বোট আছে কিনা। যদি থাকে তাহলে কিন্তু ও ক্রস করবে না। এবার ও দেখলো কোনো বোট নেই, নদীতে ক্রস করার জন্য নেমে পড়েছে, সেই সময় কোনো বোট হঠাৎ করে সেখানে চলে আসলো, 2-3 খানা বোট চলে আসলো, তবেই কিন্তু ওকে দেখা সম্ভব। তা নাহলে কিন্তু ওকে সহজে দেখা যেত না। আমরা অনেক হয়তো ভাবতাম, ধারণা। আমরা এখন পৌঁছেছি বুড়ির ডাবরি। বুড়ির ডাবরিতে আমরা নামছি। ওই পুকুরটা দেখুন চারিদিকে আপনার নেট ফেন্সিং করে ঘেরা আছে, আর এই পুকুর ওইটা অফিস ব্যবহার করে, ওই জন্য চারিদিকে ঘেরা। আর এই পুকুরটা দেখেন জঙ্গলের দিকে ওপেন করা, বাঁধটা উঁচু, নোনা জল ঢুকতে পারবে না, এটা বর্ষার জল। তো এই পুকুরে কিন্তু দিনের যে কোনো সময় বাঘ জল খেতে আসবে বা হরিণ জল খেতে আসবে। বুড়ির ডাবরি আমাদের এই ক্যাম্পে 2 খানা পুকুর আছে, এইখানে একটা পুকুর আছে আর অস্টাওয়ার একটা। এই দুটো পুকুরে যে কোনো একটা পুকুরেতে দিনের যে কোনো সময়, সেটা সকাল হতে পারে, দুপুর হতে পারে, সন্ধ্যা হতে পারে, ওরা কিন্তু জল খেতে আসবেই আসবে। এখনই কিছু দেখলাম আমি, এখনই কিছু দেখলাম। একদম জঙ্গলের ভেতরে ঢোকানো হচ্ছে। আমরা যে বোট থেকে সাইডের জঙ্গলটা দেখছিলাম, তো এইবার কিন্তু আমরা জঙ্গলের ভেতরে ঢুকছি, অর্থাৎ জঙ্গলের ভেতরের পরিবেশটা কেমন হতে পারে সেইটা কিন্তু আপনাদের দেখার। তো সবাই চুপচাপ করে আস্তে আস্তে চলুন।
এইখানে এইটা দেখুন বাঘের পায়ের ছাপ, দেখুন এখান দিয়ে বাঘ গেছে। এই যে এই পুকুর থেকে জল খাওয়ার পরে ওই দেখুন পায়ের ছাপটা পড়েছে। তারপরে দেখুন ওই যে পরপর গেছে স্ট্রেট লাইনে যেটা গেছে, এবং এই দেখুন এটা হচ্ছে বাঘের পায়ের ছাপ। আর এই দিকে যে পায়ের ছাপ গুলো, এগুলো হচ্ছে আপনার হরিণের, ছাগলের মতো পা যেগুলো সেগুলো হচ্ছে হরিণের। তো আসুন, আপনি সামনে আসুন। তো এইখান থেকে কিন্তু একদম আপনার জঙ্গলের ভেতরে ঢোকানো হচ্ছে, এবং যে লাঠিটা দিয়ে বা যে গাছটা দিয়ে আপনার এই নেটের ফেন্সিংটা করা আছে, এটা হচ্ছে গরান কাঠ। একটা সময় কিন্তু এই গরান কাঠ কাটার পারমিশন দেওয়া হতো, কিন্তু এখন আর গরান কাঠ কাটার পারমিশন দেওয়া হয় না। এবং তার বাইরেও কিন্তু আপনার জাল দিয়ে ঘেরা আছে। এই যে গাছটা, এটা কিন্তু আপনার গরান গাছ। এই গরান গাছ থেকে একটা সময় সুন্দরবনে কাটার পারমিশন দেওয়া হতো, কিন্তু এখন আর এই পারমিশন দেওয়া হয় না। আর এই যে গাছ বা এই যে মোটা গাছ একটু, এইটা হচ্ছে আপনার গেওয়া গাছ। এই গেওয়া গাছ থেকে একটা সময় দেশলাইয়ের কাঠি বানানো হতো। তো এখন যেহেতু আর এখান থেকে কোনো কাঠ কাটার পারমিশন নেই, তো এখন আর এটা দিয়ে হয় না। আর এর দেখুন এই পাতাতে একটা আঠা আছে বা কাটলেও আঠা আছে। এই আঠা এতটাই বিপজ্জনক, এটা যদি চোখে পড়ে যায় তাহলে কিন্তু চোখ নষ্ট হয়ে যাবে, বা চোখ তো জ্বালা তো এমনি করবেই, চোখ নষ্ট পর্যন্ত হয়ে যেতে পারে। এই নেট, এই যে আমাদের গরান ফেন্সিং এর বাইরেও দেখুন আপনার নেটের জাল দেওয়া আছে। আসলে এই জায়গাটা এরকম করার অর্থ হচ্ছে, আমরা বোট থেকে যেটা দেখছিলাম যে জঙ্গলের ভেতরটা কেমন, আমার চলুন। আচ্ছা, আপনারা এইখান থেকে জঙ্গলের ভেতরটা লক্ষ্য করুন। আমরা যখন বোটে ছিলাম তখন ভাবছিলাম না যে বাইরেটা ভেতরটা কেমন হতে পারে, বা হয়তো খুব ঘন, একদম চলাফেরা করা যায় না। কিন্তু দেখুন সূর্যালোক পড়ে না, এতটাই ঘন। কিন্তু একেবারে যে খুব ঘন তা না। আপনার মোটামুটি যে বন্য প্রাণী আছে, বাঘ বা হরিণ, তারা কিন্তু চলতে পারবে, কিন্তু যে বাঘ তাড়িয়ে সবসময় হরিণকে শিকার করতে পারবে অত জায়গা কিন্তু নয়। এবং ভেতরটা দেখুন স্যাঁতসেঁতে, এবং জঙ্গলটা দেখুন এতটাই নিস্তব্ধ, যদি আমরা একটু চুপচাপ থাকি তাহলে পাখির আওয়াজ বা ঝিঝি পোকার আওয়াজ ছাড়া কিন্তু অন্য কিছু শোনা যাচ্ছে না। একদম দেখুন জঙ্গলের ভেতরটা এখান থেকে দেখুন। এখন বাইরে এত ওয়েদার ক্লিয়ার, গরম গরম পড়েছে, কিন্তু ভেতরটা কিন্তু আপনার অন্ধকার, আর সেইভাবে সূর্যালোক কিন্তু পড়ছে না সব জায়গাতে, বা মাটিটাও আপনার ভেজা স্যাঁতসেঁতে। চলুন চলুন, আস্তে আস্তে চলুন। নতুন করে দিতে হবে, তো মেনটেনেন্স করতে হয়, তো ইচ্ছে হবে না। এই গাছগুলো, এই যে ছোট ছোট পাতা, এই গাছগুলো, আর ওগুলো হচ্ছে আপনার গেওয়া গাছ। এটা বড় কথা না, বাঘ যদি আমাদের দেখতে আসে তবেই দেখতে পাবো। ঠিক আছে। এই যে আমরা বুড়ির ডাবরির ভেতরে, এখানে বনদেবী মন্দির এবং এই যে একটা জায়গা বসার জন্য করা রয়েছে, পুরো নিস্তব্ধ। আচ্ছা, আজকে চলে এসেছি, আজকে দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনে কাকা কি কি রান্না হয়েছে? দ্বিতীয় দিন হচ্ছে ডাল, আচ্ছা, বেগুন ভাজা, লাউ চিংড়ি, পাবদা, বাহ, চাটনি, পাঁপড়, বাহ। আর এখন হচ্ছে বিকালের জন্য চিকেন পকোড়া। আচ্ছা, রান্না হচ্ছে গরম গরম। আচ্ছা, দ্বিতীয় দিনে আমাদের লাঞ্চ হচ্ছে। আমরা জেনে নেব কেমন লোকের, গেস্টের কেমন রিভিউ আমরা নেব।
এবার দেখুন কখন আসবে ঠিক নেই, আমি এখানে দুপুরবেলাতেও বাঘ দেখেছি। এবার দেখুন ওই যে দুখানা উঁচু গাছ আছে না, ওই যে জঙ্গল থেকে একটু উপরে, ওইখানে কিন্তু আমরা বোট থেকে নেমেছি। নামার পরে দেখুন এতটা পথ কিন্তু আমরা একদম জঙ্গলের মাঝখান ধরে এসেছি। ওই উঁচু যে দুটো গাছ ওখানেই আমরা নেমেছি, তারপরে এতটা পথ দেখুন পুরো জঙ্গলের মাঝখান ধরে আমরা এসেছি। আস্তে আস্তে রিটার্ন বলতে বোটে যাবেন না, ওই সাইডে যে কটেজ টাইপের আছে না ওখানে চলুন, আমি আসছি ওখানে। আপনি আস্তে আস্তে হাঁটতে লাগুন জঙ্গলের ভেতর দিয়ে, আসতে গিয়ে ডান সাইডে ওখানে নেমে যাবো। দারুণ, কালো তাই, রাতেও তাই, আজও তাই, খুব সুন্দর, খুব ভালো। মানে কোনো হোটেলের তো অসুবিধা নেই, বরঞ্চ তেল ঝাল একদম পরিমাণগুলো একদম সম পরিমাণ, অথচ খুব সুন্দর খাবার দাবার, ঘরোয়া কিন্তু খুব ভালো। আজকের মেনুতে কি কি ছিল? আজকে ছিল ভাত, ডাল, বেগুন ভাজা, লাউ চিংড়ি, সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ, ভেটকি পাতুরি, চাটনি, পাঁপড়, লেবু লঙ্কা। আচ্ছা, খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ। স্যার আপনার কেমন লাগলো? একই অসাধারণ, মানে যিনি কুক আছেন অসংখ্য ধন্যবাদ আমাদের তরফ থেকে। তো এরকমভাবে, কারণ আমি কালকে উপলব্ধি করেছি একটা জিনিস, অনেকে আমাকে চেনে, হিট কোচ বিপ্রজিৎ বলে আমার দেখবেন অ্যাকাউন্ট আছে। তো যে কথাটা না বললে আমি পারছি না, কারণ আমি খাদ্যরসিক, খেতে খুব ভালোবাসি বরাবরই, যে কারণে ওজন বেড়ে যায়। এবং এসেছিলাম হার্বাল লাইফে এই ওজন কমানোর জন্যই, কিন্তু আজকের দিনে আমি যখন জানি যে কনসেপ্টটা পুরোপুরি আলাদা, তো সেটা আমি মানুষকে শেখানোর চেষ্টা করি। তো যে কথাটা আমি বলতে চাইছি, অ্যাকচুয়াল আমি রান্না করতে খুব ভালোবাসি। তো যে কৌশিক দাস সঙ্গে যে আমরা এসছি, তো আমি একটা কথা বলবো যে আপনাদের যে কুক আছে উনি যা রান্না করছেন এবং যে ধরনের হাইজিন মেনটেন করে এই ছোট্ট জায়গা বোটের মধ্যে রান্না করছেন, এটা অসাধারণ। তো উনাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, এত ভালো ভালো খাবার আমাদেরকে বানিয়ে খাওয়ানোর জন্য। তো আমি ঈশ্বরের কাছে উনার জন্য দীর্ঘায়ু কামনা করি, উনি যেন সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালোভাবে এরকমই আরও যারা ট্যুরিস্ট এই সুবিধা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে আসবে ওনাদেরকে যেন খাইয়ে ওনাদেরকে আনন্দ দিতে পারে। তো অসংখ্য দাদা, আপনিও দেখবেন ভিডিওটা, খুব ভালো লেগেছে সত্যি কথা, একদম বাই হার্ট বলছি, আপনার রান্না সত্যিই ভালো, অসাধারণ। আর সবিতা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের যা মানে যে কর্ণধার কৌশিক বাবু, ওনার কথা মানে না বলাই ভালো, কারণ উনি যত বলা হবে মানে কম যত হবে। বলা হবে কম হবে, সত্যি কথাই তাই। মানে একদম এক্সট্রিম পর্যায়ে যদি উনার প্রশংসা করা হয়, তার থেকেও এক্সট্রিম উনি তার যোগ্য। তো অসংখ্য ধন্যবাদ আপনাকেও। তো এরকমভাবে বাকি যারা আসবে এই রিভিউ দেখে, তাদেরকে আপনি আশা করি এই পরিষেবাই দেবেন। আর প্রত্যেকটা স্টাফ এখানে যা কোঅপারেটিভ, ধারণার বাইরে, প্রত্যেকে খুব ভালো। তো ভালো থাকুন, আপনারাও সুস্থ থাকুন। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমিও রিভিউ দেবো। সুন্দর করে আমাদের বলবো। জন্য এসছেন, এই যে আমাদের একটা ছোট্ট বোন, খুব ভালো। হ্যাঁ, এই কিছু বলতে চাই, কিছু বলুন, কেমন লাগলো? খুব সুন্দর, কোনটা সুন্দর? বোনটাই তো সুন্দর না? সুন্দরবন জায়গাটাও সুন্দর, এখানকার পরিষেবা খুব সুন্দর, আর খাবার দাবার তো কোনো কথাই বলা যাবে না। আমিও বলবো, আচ্ছা, দাদার ব্যবহার ভালো ভালো লেগেছে, আমিও থ্যাংক বলবো। ইউ। আচ্ছা, আমাদের মাস্টার, হ্যাঁ কিছু যে বলুন। এটা বানিয়েছে না, হ্যাঁ, ও হচ্ছে একটা সুপার ডুপার শেফ। কোনটা বানিয়েছে? সুপার টুপার সেফ, সুপার ডুপার সেফ, ওই ভেটকিটা যে এটা বানিয়েছে। সুপার ডুপার সেফ। দারুণ বানিয়েছে, খুব Thank ভালো you, লেগেছে, দাদা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তা তুমি দাদু ভাইকে একটা হামি দিয়ে দাও, ফ্লাই, যে সেফ দাদু ভাই, একটা হামি দিয়ে দাও, ফ্লাই। ওই এখানে না, এখানে দিয়ে দাও, দেখিয়ে দেবে পরে, এই আঙ্কেলটা দেখিয়ে দেবে, ঠিক আছে? তা দাও। ঠিক আছে, এখন খেতে ব্যস্ত। বেশ, তুমি খেয়ে- সেকেন্ড দিনে
আমাদের বুড়ির ডাবরি প্রোগ্রাম ছিল, বুড়ির ডাবরি করে আমরা আমাদের লাঞ্চ করছি। তো লাঞ্চে আপনার টোটাল ঘোরা থেকে এই যে দ্বিতীয় দিন আছেন, আপনার কেমন অভিজ্ঞতা হলো? প্রথম দিনের এক্সপিরিয়েন্স তো সবই আমাদের রিসেপশন হয়ে গেছে আগেই। আপনারা নিশ্চয়ই যদি এই লাইভ দেখে থাকেন তাহলে আপনারা নিশ্চয়ই সমস্ত দেখেছেন। আজকে দ্বিতীয় দিন আমরা 6:30টায় আমরা রওনা দিয়েছিলাম, বোটে উঠেছি 6:30টায়। 6:30টায় রওনা দিয়ে বুড়ির ডাবরি ওই প্রোগ্রামে আমরা সমস্ত যে ইয়েগুলো জঙ্গলে যে ইয়েগুলো সব দেখে আসলাম। সুন্দরভাবে সব দেখাশোনা করে এসে আমরা আবার পুনরায় বোটে চেপেছি। হ্যাঁ, তা এখানে যে পরিষেবা দেওয়া হচ্ছে আমাদের সুবিধা অ্যান্ড ট্রাভেলস, পরিষেবা অত্যধিক মানে হাইজেনিকভাবে দেওয়া হচ্ছে। আর পরিষ্কার মানে সব দিক থেকে, এনভায়রনমেন্ট বলেন সমস্ত দিক থেকেই খুব ওকে। আমরা খুব স্যাটিসফিকেশন হয়েছি। আর দ্বিতীয় দিন তো আমাদের প্রায় অনেকটাই আমাদের কভার করে গেল। তা আমরা খুব ভালো ভালো মানে প্রোগ্রামগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে। আমাদের খাবার দাবার আমাদের খুব 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 ভালো, মানে এক্সিলেন্ট, মানে এতই ভালো হয়েছে, মানে ভালো বললে একটু কম বলা যাবে। আজকের মেনুতে কি কি ছিল? মেনু আমাদের সকালে আমাদের ব্রেকফাস্টে প্রথমেই খাওয়া হয়েছে সকালে খাওয়া হয়েছে চা এবং বিস্কুট। তারপর আমার 8:30টার মধ্যে আমাদের একটা ব্রেকফাস্টের আয়োজন করেছিলেন। ওটা দারুণ আয়োজন, মানে মটরশুঁটির কচুরি ছিল, তার সঙ্গে ছিল আলুর দম, আর ছিল ল্যাংচা। ল্যাংচার সাইজটা একটু কম বললে ভুলে ব্যাপারে 3 ইঞ্চি মতো বটে। মানে ল্যাংচা এত সুন্দর সুস্বাদু, খেতে খুবই ভালো। আর খুব মানে আমরা এনজয় করে খেয়েছি আর খুব ভালোভাবে খাচ্ছি। জলও পরিশুদ্ধ জল আমাদের দেওয়া হচ্ছে সবসময়। আমাদের খাবার খেয়ে কোনো রকম ইনডাইজেশন বা কোনো কিচ্ছু, মানে এতগুলো যে আমরা লোক আছি একসাথে, আমাদের কোনো রকম প্রবলেম হয়নি এখনও পর্যন্ত। তারপরে আমাদের দুপুরে লাঞ্চে ছিল, তারপরে মাঝখানে আবার ব্রেকের মধ্যে আমাদের চা সমস্ত দেওয়া হয়েছে। তারপরে আমরা 1টার মধ্যে লাঞ্চে বসেছি। লাঞ্চে আমাদের মেনু ছিল, প্রথমেই দেওয়া হয়েছে আমাদের লঙ্কা লেবু, তার সঙ্গে দেওয়া হয়েছে বেগুন ভাজা, তারপরে ডাল, একটা সবজি, ভালো একটা সবজি ডাল বানিয়েছিল। একদম চালটা কি বলবো, দারুণ চাল, দারুণ রাইসের মতো চালটা দিয়েছে, এত ভালো ফাইন ভাত একদম। তার সাথে ছিল ভেজ ডাল, আর একটা ছিল লাউ চিংড়ি। অত্যধিক সুস্বাদু লাউ চিংড়িটা হয়েছে। সবাই আমাদের যতজন আমাদের এখানে ট্রাভেলার্সের সাথে যতজন আমাদের ছিল, ওনারা প্রত্যেককেই মানে 2-3 বার করে ওই সবজি নিয়েছে। আর একটা কথা, এখানে আর একটা হয়েছে পাবদা মাছের ইলিশ, পাবদা মাছের ঝাল হয়েছে, ওটা সর্ষে বাটা পোস্ত দিয়ে একটা হয়েছে, কাঁচা লঙ্কা দিয়ে, দারুণ দারুণ খেতে হয়েছে। বড় বড় সাইজে, প্রায় 100 গ্রামের ওপর একটা সাইজ, খুব ভালো, খুবই ভালো হয়েছে খেতে। তারপরে ছিল আমার ভেটকির পাতুরি, ওটা তো মানে খুবই ভালো হয়েছে। সাধারণত আমরা ভেটকির পাতুরি বাড়িতেও তো বানাতেও জানি না, আমরা তো খাইও না, তাই আমরা খুব খুব এনজয় করে খেলাম, খুব ভালো খেয়েছি। তার সঙ্গে ছিল চাটনি, তারপরে আছে পাঁপড়, লাস্টে আমার পাঁপড়, তারপরে আমার একটা করে দিয়েছে মুখশুদ্ধি। দারুণ দারুণ খাবার খেয়েছি আমরা, প্রত্যেককে এনজয় করে খেয়েছি এবং অত্যধিক মানে ভালো 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 খাবার। সবাইকেই আমাদের যত ট্রাভেলার্স আছে সবাইকে থ্যাংক ইউ এর জন্যে। এরপরে যখন আবার আসবো আমরা ভাবছি আমরা এইভাবেই পরিষেবা পাবো সব কিছু। একদম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।
ভেরি গুড মর্নিং সকলকে। আজকে আমাদের তৃতীয় দিন সবিতা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আমাদের যে সুন্দরবনের যে ট্যুর প্রোগ্রাম করা হয়েছিল, আমরা এই 3 দিন এই হোটেলটাই ছিলাম, RK রিসর্ট পাখিরালয়ে। তো এখানে সবাই মোটামুটি আজকে রেডি। তৃতীয় দিনের প্ল্যানিং, আজকে আমরা নেতি ধোপানি যাব বেড়াতে। তো কিছু গেস্ট রিভিউ নেব যে দেখে এই যে সুন্দর দৃশ্য, ভোরবেলার দৃশ্য, ঠিক আছে, সূর্যি মামা উঁকি দিচ্ছে এবং তার সাথে সাথে গেস্টের একটা রিভিউ নিয়ে নিই। উনি জাস্ট রেডি হয়েছেন, আমি দেখি ঘরে গিয়ে কি অবস্থা। তো আমি আসছি, এখনই আসছি। ম্যাডাম রেডি আছেন? তো একটু ম্যাডামের সাথে আমি কথা বলবো। ওনারা 2nd ফ্লোরে আছেন, 208 নম্বর রুমে। তো ওনার রিভিউটা কি আছে এই ট্যুর প্রোগ্রাম সম্বন্ধে, কেন আমরা রিভিউ দিয়ে থাকি, তার কারণ হচ্ছে যে যাতে আপনারা সকলে আমাদের ব্যবস্থাপনা দেখতে পারেন, অ্যারেঞ্জমেন্ট দেখতে পারেন। তো একটু ও রেডি হননি এখনো? ওকে। তো এই যে সবিতা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে যে আমাদের 3 দিনের জার্নি করা হয়েছিল, তো এই হোটেলে আপনারা 2 দিন স্টে করলেন, 2 নাইট। তো কেমন লেগেছে হোটেলের পরিবেশ এবং হোটেলের স্টাফরা কীরকম, কাইন্ডলি যদি একটু রিভিউ দেন দর্শকদের উদ্দেশ্যে। রিসোর্টে আছি, 2 নাইটস হয়ে গেল আমাদের। আজকে বেরিয়ে যাব এখান থেকে। হোটেল তো ভীষণ ভালো, হোটেলের ব্যাপারে আলাদা করে কি বলবো, ভীষণ ভালো হোটেল, একদম রয়্যাল টাইপের আমাদের মেনটেন করা হয়েছে। এখানে সার্ভিস দেওয়া হয়েছে, আর যে স্টাফেরা আছেন ভীষণভাবে কোঅপারেটিভ, ওনাদের তুলনা নেই। ঘর একটু প্লিজ আপনি দেখান, তাহলে আরও বেশি ভালো হয়তো ভিউয়ার্সরা বুঝতে পারবে। অসাধারণ ঘর, নিট অ্যান্ড ক্লিন, সব থেকে বড় কথা যেটা আমি অন্য কোনো হোটেলে ন্যাচারালি দেখা যায় না। প্রচণ্ড পরিষ্কার ঘর, ইভেন কার্টেনগুলো পর্যন্ত এত ওয়াশ করা, খুব পরিষ্কার। এই যে বেড, আমাদের 5-7 বেড দেওয়া হয়েছিল। ইভেন আমার হাজব্যান্ড যখন এক্সট্রা কভার চাওয়া হয় তারা দেয়। সার্ভিসটা এতটা ভালো। এটা 6-7 বেড আছে ম্যাডাম। ওকে, সরি, এটা 6-7 বেড, আর এক্সট্রা কুশন, মানে কিং বেড যেটাকে বলা হয় সেটাই প্রোভাইড করা হয়েছিল। একটা বড় বেডটা ইজিলি 3 জন শোয়া যায় এখানে ফ্যামিলি। আর এক্সট্রা কুশন, এক্সট্রা ব্ল্যাঙ্কেট, সমস্ত কিছু তারা এক্সট্রা প্রোভাইড করেছেন। এর জন্য তাদের কাছে স্পেশালি থ্যাঙ্কফুল। আর হোটেল ভীষণভাবে নিট অ্যান্ড ক্লিন, খুব ভালো। ওকে। তো সবিতা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের জন্য আপনার তরফে আমাদের যে ভিউয়ার্স আছে তাদের জন্য কি বার্তা থাকবে? যারা এখনো আসেননি সুন্দরবন, প্রথম কথা এর প্রাকৃতিক পরিবেশ নিয়ে আমার আলাদা করে কিছু বলার নেই, কেননা এমনই কিছু এখানকার সৌন্দর্য, এর এতটা বিউটিনেস যেটা কখনো মুখে বলা সম্ভব নয়। যারা আসবেন প্রকৃতিকে এখানে হাতের কাছে পাবেন, ভগবান নিজের তুলি দিয়ে প্রকৃতিকে সাজিয়েছেন, এতটাই সুন্দর করে সুন্দরবন আমাদের প্রেজেন্ট এখানে। আর রইল দাদার কথা, কৌশিক বড়াল দাদা, যিনি কর্ণধার সবিতা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের। তো ওনার সার্ভিস তো অতুলনীয়, খাবার অতুলনীয়, তার সার্ভিসের কথা আলাদা করে বলার কিছু নেই। যারা সুন্দরবন আসতে চাইছেন, অবভিয়াসলি কোনো দিকে না ঘুরে, কোনো দিকে না তাকিয়ে শুধুমাত্র কৌশিক বড়াল দাদার সাথেই আপনারা যোগাযোগ করুন। থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ। আমি আবারও আশা করব আপনারাও আসেন। আমি জাস্ট একটু আপনাদের ব্যালকনির ভিউটা কেমন ছিল একটু দর্শকদেরকে দেখিয়ে দিই। ব্যালকনি থেকে আমাদের সানরাইজ, সানসেট এত সুন্দর লাগে। জাস্ট কেবল সূর্য উঠছে, সূর্য ওঠা কি, চাঁদ ডোবা থেকে সূর্য ওঠা অবধি অসম্ভব সুন্দর একটা ভিউ এখানকার। আর প্রত্যেকের জন্য আলাদা আলাদাভাবে একদম ফ্রিলি সার্ভিস। ওকে। তো প্রত্যেকে ভালো থাকুন, আরও যেসব ভিডিও আছে তুলে ধরবো আপনাদের মধ্যে। তো সবিতা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের যাত্রার শেষ দিন, আমরা আজকে পাখিরালয় থেকে যাত্রা শুরু করে আমরা যাব আজকে শ্মশানখালি, সুদর্ণখালি, দোবাকি, নেতি ধোপানি। এতে আমাদের গেস্টরা উঠছে। সকালে সূর্যোদয়ের সাথে সাথে আমরা বেরিয়ে পড়েছি। এই যে আমরা শ্মশানখালিতে এসে একটা কুমির পেয়েছি দেখতে, এবং উপরে রোদ পাওয়ানোর জন্য উপরে এসছে। শুনতে পাচ্ছেন আমার কথা? বলছি এই সাইডে দেখুন কুমির দেখা যাচ্ছে। জোন এরিয়া, এটা কোর জোন এরিয়া। বাফার জন্য আপনারা তো বিভিন্ন ধরনের মাছ খান অন্য জায়গায়, চিংড়ি, ভেটকি, বাঙাল, তপসে, পাশে কোথা থেকে পান,
তাদের তো যারা মাছ কাঁকড়া ধরতে যায় তাদের তো একটা জায়গায় অনুমোদন দিতে হবে। এই বাফার জোন জায়গা হচ্ছে তাদের অনুমোদন আছে, এখানে মাছ কাঁকড়া ধরা যাবে। টুরিস্টও 3টে জায়গায় যেতে পারবে, একটি হচ্ছে ঝিঙেখালি, একটি বুড়িডাবড়ি, একটি হরিখালি। এটা আলাদা একটা পার্ট। এটা হচ্ছে কোর এরিয়া। কোর এরিয়া শুধুমাত্র নেতি দোপানি যে জায়গা আপনাদের পারমিশন আছে সেই জায়গাটা হচ্ছে এটা নেতি দোপানি, এই জায়গায় যাবেন। এরপর থেকে কোনো টুরিস্ট আর যেতে দেয় না, মাছ কাঁকড়া মধু সংগ্রহ করতে দেয় না, সেই জায়গাটা এটা। আর এইটা হচ্ছে স্যাংচুয়ারি জোন এরিয়া, 362 স্কোয়ার কিলোমিটার, 11 আইল্যান্ড, টুরিস্ট পারমিশন আছে। আপনারা কিন্তু এই দাঁড়িয়ে আছেন পাখিরালায় ছিলেন, ওখান থেকে সজনাখালি দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছেন। এখান থেকে ঘুরতে ঘুরতে 30 থেকে 35 মিনিট পরে এখান থেকে এই পথ দিয়ে ঢুকবেন, সুদর্ণখালি দিয়ে ঢোকার পর এখান থেকে দেখতে দেখতে এই পথ দিয়ে আস্তে আস্তে দোবাকি 5টা নদীর মিলনস্থান দেখতে পাবেন। আবার ওখান থেকে আস্তে আস্তে চলে আসবেন নেতি দোপানি। কোথায় দেখতে পাচ্ছেন, কোথার থেকে কোথায় দেখুন। এবং এটা এখান থেকে দেখে আবার রিটার্ন চলে যাবেন কিন্তু ওই গোসবা গদখালি এই সাইডে। অনেকটা টাইমের ব্যবহার আমি দুটো টেনে দিলাম আর এটা টানলাম। সেই জন্য একটু সাইডে দিয়ে একটা গ্রুপ ছবি সাগর এই বঙ্গোপসাগরে আমার এই সজনেখালি ওয়াচ টাওয়ার থেকে আমরা ফিরলাম, গেস্টরা আসছেন। গুড মর্নিং। আমরা সুদর্ণখালি ওয়াচ টাওয়ারের কাছে এসেছি। আজকে আমাদের প্রোগ্রাম সুদর্ণখালি, দোবাকি, নেতি দোপানি। আমাদের গেস্টরা সব আসছেন। যাচ্ছি এই জায়গাটা হচ্ছে 5টা নদীর মিলনের স্থান। এই সাইটের নাম হচ্ছে নন্দী নদী, তার পাশে হচ্ছে বিদ্যা নদী, মিডিল পয়েন্টের নাম হচ্ছে খোনা, ওই সাইডে হচ্ছে হেড়োভাঙা আর মাতলা। এই মাতলা, হেড়োভাঙা, খোনা, বিদ্যার নন্দী, আর সোজা চলে আছে বঙ্গোপসাগর। যেখান থেকে ঝড়, বৃষ্টি, তুফান, সাইক্লোন তৈরি হয়। আপনারা কিন্তু 10 থেকে 12 মিনিটের মধ্যে নাম। চারিদিকে শুধু জল আর জল। এই সেই পঞ্চমুখানি, শুধুই জল। আমরা আসছি আর আজকে সেরকম বোট নেই, সামনে একটা বোট আছে, ওরা করে বেরিয়ে আসলো। দোবাকি ওয়াচ টাওয়ারে, আর দোবাকি থেকে এসে পুরোটা ঘুরে দেখবো। আর এই লাস্টের দিকে এসে 2 সপ্তাহ মতন আমার এখন জলা শুরু। আমরা এখন দোবাকি ক্যানোপি ওয়াকের মধ্যে দিয়ে হাঁটছি, পুরো জঙ্গলের ভিউ দেখছি। চারিপাশের বন্য পশুরা ছাড়া আমরা কিন্তু খাঁচায়। অসাধারণ ভিউ। কিছু জলে অনেক কিছু দেখেছি, জেলিফিশ অনেক দেখেছি, আর তাছাড়া বাঁদর, ডলফিন অনেক দেখেছি, বিভিন্ন রকম পশু মিলিয়ে মিশিয়ে অনেক কিছু দেখেছি। তবে সিরিয়াসলি এখনো অবধি তার খোঁজ পাইনি। আমি প্রচুর মানুষ দেখতে পেয়েছি, আমি জঙ্গলের ভিতরে প্রচুর মানুষ দেখতে পেয়েছি। মানুষ দেখেছে? একদম প্রচুর মানুষ দেখেছি। জীবজন্তু কম দেখেছি কিন্তু মানুষ প্রচুর দেখেছি। জীবজন্তু দেখা গেছে অনেক, আর সবাই নেচার, আমার ওই পশু পাখির থেকেও নেচার অনেক বেশি ভালো লাগছে। চলুন, আমাদের বোট চলে এসছে, তাহলে আমরা যাই।
ডাল থেকে শুরু করলাম, হ্যাঁ। ডালটা ভেজ ডাল খুব ভালো লেগেছে। আচ্ছা, একটু বেগুন ভাজা খেয়ে নিই। বেগুন ভাজা ভালো, ঠিকঠাক। এটা কি লাউয়ের তরকারি না? লাউ চিংড়ি শুধু তো লাউ না, ফুলকপিও না, অসাধারণ লাউটা। লাউ না চাল কুমড়ো। এটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি। প্যাকেজিংটা এতটাই সুন্দর যে খুলতে গেলে দুজনের অবশ্যই এখানে হেল্প লাগবে। আমি এখনো পুরো টেস্ট করিনি, আমি এখন টেস্ট করব। আগে স্যারকে দিয়ে আগে শুরুটা করা হোক। নিচ্ছি না, এখনো নিচ্ছি না, তুমি বসতে হবে বের করতে না। খেয়ে বলুন কেমন হলো। একদম অসাধারণ, কোনো কথা হবে না, অসাধারণ অসাধারণ প্রত্যেকটা। আর লাস্টে একটু চাটনিটাও সাধারণ যেমন হয়, খুব ভালো, পরিষেবা অসাধারণ। ওকে, পারফেক্ট, থ্যাংক ইউ। বিয়েবার খুব ভালো।